কেউ বলে ওঠে, তোকে বলছিলাম কাউকে বলিস না এই রাতের ব্যাপারে। এখন আর তাকে আটকানো যাবে না। তোকে বলিদান দিতে হবে, অনেক বড় বলিদান দিতে হবে। এতটুকু দেখে এক লাফে উঠে বসেন রমেশ মিয়া। সারা গায়ে ঘাম থরথর করে কাঁপছেন উনি। ভোর রাতের আগে এই স্বপ্ন। রমেশ মিয়া বিছানায় বসে হাঁপাতে থাকে। রমেশ মিয়ার স্ত্রী উঠে যায় ঘুম থেকে। রমেশ মিয়াকে হাঁপাতে দেখে ওনার স্ত্রী হয়ে যায় অবাক। এরপর এক গ্লাস পানি এনে দিয়ে রমেশ মিয়াকে খাইয়ে দেয়। রমেশ মিয়া শান্ত হতে হতে চারপাশে ফজরের আজান পড়ে যায়। ফজরের আজান শুনে তিনি তাড়াহুড়ো করে চলে যান মসজিদে। নামাজ আদায় করে রমেশ মিয়া ইমাম সাহেবের সাথে একটু সাক্ষাৎ করতে চাইলেন। এদিকে ইমাম সাহেব নিজেই রমেশ মিয়াকে বললেন, আমি জানি আপনি কি বলবেন। যখন আপনি মসজিদে আসতেছিলেন আমি দুয়ারে দাঁড়িয়ে আপনাকে দেখছিলাম। আপনার পেছন পেছন সেও আসছিল মসজিদে, আপনার সাথে দাঁড়িয়ে নামাজ পড়েছে। আর আমি যত দূর এই জিনদের জানি এরা মৃত জিন। ইমাম সাহেবের কথা শুনে রমেশ মিয়ার হুশ উড়ে যাবার উপক্রম। জিনরা মৃত হয়েও আবার ফিরে আসে, ব্যাপারটা গা নাড়া দেওয়ার মতো। রমেশ মিয়ার ভাবনা দেখে ইমাম সাহেব কিছুটা আঁচ করে নিয়েছেন। তাই প্রশ্ন করার আগেই ইমাম সাহেব বললেন, আমি জানি আপনি কি ভাবছেন। মানুষের কারির জিন থাকে, এটা ইসলামে আসে, কিন্তু জিনদের কোনো কারেন জিন নেই। অভিশাপ্ত জিনরা সহজে মুক্তি পায় না। আপনার পেছনে যে জিন ছিল সে অভিশাপ্ত, কিন্তু কোনো নিলে জিন আপনার পিছু, সেটি আমাকে জানান। আমার সন্দেহ সঠিক হলে কিছু একটা করা যেতে পারে। বলুন কি করছেন। ইমাম সাহেবের কথা শুনে রমেশ মিয়া আরও একবার থমথম খেয়ে যায়, কারণ এই ঘটনা বলা নিয়ে ওনার বিপদ হয়েছিল। এখন যদি একই ভুল আবারও করেন তবে আবার কি হয়ে যায়। রমেশ মিয়াকে চিন্তিত দেখে ইমাম সাহেব বললেন, তার মানে কাউকে বলা নিয়েই সমস্যা। রমেশ মিয়া বারবার ইমাম সাহেবের কথায় অবাক হচ্ছেন। না বলার আগেই তিনি কিভাবে বুঝে যান। ইমাম সাহেব রমেশ মিয়ার চেহারায় তাকিয়ে বলে, আল্লাহর ওপর শক্তিশালী কিছু নেই। এই সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি চাইলেন বিপদ কেটে যাবে। আপনি শুরু করে বলুন, বাকিটা আমি দেখতেছি। রমেশ মিয়ার মনের মধ্যে একটু সাহস এসেছে। ইমাম সাহেবের কথাও তো মিথ্যা নয়। আল্লাহর চেয়ে বেশি কোনো শক্তি নেই এই ভূপৃষ্ঠে। রমেশ মিয়া মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে। এরপর বলতে শুরু করে সবটা। ইমাম সাহেব এক মনে রমেশ মিয়ার কাছে সেই রাতের ঘটনা শুনে যাচ্ছে। কিভাবে তারা এসেছিল, কবর কিভাবে খুঁড়েছিল সবটা। শেষে স্বর্ণের গোলা পেয়ে উত্তেজিত অবস্থায় বউকে সবটা বলে দেওয়াটাও বললেন। কিন্তু তখন কিছু না হলেও আজ রাতেই হলো। স্বপ্নে এতদিন আসেনি, এসেছে আজ রাতে। এটির ব্যাখ্যাও নেই রমেশ মিয়ার কাছে। ইমাম সাহেব পুরো কথা শোনার পর কিছুক্ষণ ভাবনায় ছিলেন। এরপর ধীর স্বরে বলতে থাকে, আপনার পেছন সেই জিনটা পড়েনি যারা আপনাকে পুরস্কার দিয়েছে। আপনার নিশ্চয়ই সেই রাতের কথা মনে আছে, যে রাতে মসজিদের সামনে একটা জিনের খাটিয়া এসেছিল। আমি যে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছি তা তো জানেন। সিদ্দিক কবিরাজ সেদিনের পর আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং এই জিনের খাটিয়ার রহস্যটাও জেনেছি। ইমাম সাহেবের কথা শুনে রমেশ মিয়া হাঁ করে রইলেন, কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ইমাম সাহেব একটু মুচকি এসে আবার বললেন, আমি নিজেও কখনো কল্পনা করিনি যে আমি এত কিছু শিখতে পারবো। কিভাবে আপনার চেহারা দেখে সব জেনে যাচ্ছিলাম তা খেয়াল করেছেন নিশ্চয়। ওই খাটিয়া একটি অভিশপ্ত খাটিয়া, আর খাটিয়াতে যে লাশ ওটাও একটা অভিশপ্ত জিন। যারা আপনাকে পুরস্কার দিয়েছে তারা জিনও না, মানুষও না, ওরা সেই বদ জিনের সস্তা। মানে ওখানে মোট জিন ছিল একটা। সেদিন মসজিদের সামনে যদি আমি ভয়ে চিৎকার না দিতাম আর সিদ্দিক কবিরাজও না আসতো, তাহলে আমাকে দিয়ে ওরা কবর খনন করাতো। আপনার মতো সেম কাজ আমাকেও করতে হতো এবং শেষে আমাকে লোভ দেখিয়ে পুরস্কার নামে এই জালে ফাঁসিয়ে দিত। আল্লাহর রহমতের সাথে ছিল তাই আমি বেঁচে গেছি, কিন্তু আপনি সেই দিনের ফাঁদে পড়ে গেছেন। রমেশ মিয়া এবার প্রচণ্ড রকমের ভয় পাচ্ছে। সকালে সূর্য উঁকি মেটেছে, অস্পষ্ট অন্ধকার চারপাশে ছড়িয়ে আছে। হালকা ঠান্ডা শীতল বাতাস বয়ে যাচ্ছে আপনার আপন গতিতে। এরই মধ্যে রমেশ মিয়া ঘেঁষে
এলাকার ইমাম সাহেব আবার বলতে লাগলো, আজ থেকে 56 বছর আগে এই জিন অভিশপ্ত হয়। 56 বছর থেকে সে বিভিন্ন অঞ্চলে মানুষকে ফাঁদে ফেলে, এরপর তাদের থেকে প্রাণ কেড়ে নেয়। নওগাঁ জেলাতে 5 বছর আগে একটা যুবককে টার্গেট করে, সেই যুবক প্রাণ হারায়। ধনী তারা ঠিকই হয়, কিন্তু ভোগ করার জন্য জীবিত থাকে না। আবার পঞ্চমগড়ে এই সেম ঘটনা ঘটে 3 বছর আগে। সেখানে এক মহিলা ফাঁদে পড়লেও জিন মহিলার প্রাণ নেয়নি, নিয়েছে মহিলার স্বামীর। এরকম এই জিনের অনেক ঘটনা প্রচলিত আছে। সে আপনার পরিবারের কাকে বলি দেবে তা তো জানি না, কিন্তু নেবে, আর আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সাহায্য করব। আল্লাহর সহায় থাকলে নিশ্চয়ই বিপদ কেটে যাবে। রমেশ মিয়া হাঁ করে রইলেন। একটা কথা বলার মতো শক্তি নেই তার। এই ধন দৌলত দিয়ে কি হবে যদি উনি বেঁচেই না থাকেন, বা তার স্ত্রীকে যদি নিয়ে যান, তবে তো তার শান্তি কোথায়? ভাবতে ভাবতে রমেশ মিয়ার চোখ ঝাপসা হতে থাকে। ভয় আর ডিপ্রেশন মস্তিষ্কে চাপ সৃষ্টি করে। মুখ দিয়ে শুধু বলে, ইমাম সাহেব বাঁচান আমাদের। এইটুকু বলে সেখানেই জ্ঞান হারায় রমেশ মিয়া। রমেশ মিয়া হাঁ করে রইলেন। একটা কথা বলার মতো শক্তি নেই তার। এই ধন দৌলত দিয়ে কি হবে যদি উনি বেঁচেই না থাকেন, বা তার স্ত্রীকে যদি নিয়ে যায়, তবেও তার শান্তি কোথায়? ভাবতে ভাবতে রমেশ মিয়ার চোখ ঝাপসা হয়ে থাকে। ভয় আর ডিপ্রেশন মস্তিষ্কে চাপ সৃষ্টি করে। মুখ দিয়ে শুধু বলে, ইমাম সাহেব বাঁচান আমাদের। এইটুকু বলে সে সেখানেই জ্ঞান হারায় রমেশ মিয়া। রমেশ মিয়া, আপনি ঠিক আছেন তো এখন? শরীর কেমন লাগছে? কারো এই স্পষ্ট শব্দে চোখ খোলেন রমেশ মিয়া। দেখতে পান ইমাম সাহেব ওনার পাশে দাঁড়িয়ে আছেন, আর এই মুহূর্তে রমেশ মিয়া নিজের বাসায় বিছানায়। রমেশ মিয়া ইমাম সাহেবকে কিছু জিজ্ঞেস করার আগে ইমাম সাহেব জানালেন, মস্তিষ্কে মাত্রাধিক চাপ সৃষ্টি হওয়ার কারণে আপনার এই হাল হয়েছে। তবে আমি ঘর বন্ধ করে দিয়েছি, আর 2টা তাবিজও দিয়ে গেছি। এই তাবিজ খুলবেন না হাত থেকে। যত কিছুই হয়ে যাক, এটি যাতে হাতে থাকে। এইটুকু বলে ইমাম সাহেব চলে গেলেন। ইমাম সাহেব যাওয়ার পর রমেশ মিয়া জানতে পারে ইমাম সাহেব নিজেই রমেশ মিয়াকে বাসায় এনেছিল। পানি পড়া ছিটিয়ে দেওয়া পাশাপাশি পুরো বাসায় কী সব দোয়া পড়ে ফু দিয়ে গেছেন। রমেশ মিয়া একটু শান্ত হয়। রমেশ মিয়ার স্ত্রী এসে রমেশ মিয়াকে জড়িয়ে ধরে। এই বড়লোকি চাপে না তাদের জীবনই চলে যায়। যেন এসব ধন নিয়ে অভিশাপ। অভিশাপ নামক এই শব্দটিকে প্রায় ভুলতে শুরু করলেন রমেশ মিয়া ও তার স্ত্রী। হুজুরের তাবিজ দেওয়ার পর প্রায় 7 মাস কেটে যায়। কোনো অস্বাভাবিক কিছু হয়নি ওদের সাথে। রমেশ মিয়া দোতলা বাড়ি বানিয়ে ফেলেছে। এলাকাতে মোটামুটি নামকরা একজন ব্যক্তি হয়ে যান। মানুষকে দান সদকা দিচ্ছে, বলতে গেলে একটা জমিদারি ভাব চলে আসে ওনার মধ্যে। রাতে রমেশ মিয়া বাহিরে ঝামেলা শেষ করে বাসায় আসলেন। স্ত্রীকে দৌড়ে এসে জড়িয়ে ধরে বললেন, এবার এলাকার সবাই আমাকে চেয়ারম্যান বানাতে চায়। আজকের এই দিনটা অনেক খুশি লাগছে আমার। চলো আজ পুরো রাত বিছানা গরম করি। রমেশ মিয়ার কথা শুনে ওনার স্ত্রী একটু লাজুক হেসে বললেন, বিছানা গরম করতে করতে তো ভাত পুড়ে ফেললেন। রমেশ মিয়া আচমকা হাসি থামিয়ে ফেলল। রোকেয়া বেগম মুচকি হেসে আবার বললেন, আপনি বাবা হতে চলেছেন। স্ত্রীর এই নিউজটা শুনে রমেশ মিয়া খুশিতে যেতে গড়াগড়ি খাবে। বউকে কোলে নিয়ে পুরো বাড়ি দৌড়ে শুরু করলো। কাজের মানুষগুলা সবাই বেরিয়ে এসে রমেশ মিয়ার কাহিনী দেখছে। রমেশ মিয়া যখন দেখলেন সবাই উপস্থিত, তখন তিনি চিৎকার দিয়ে বললেন, সবার জন্য সুখবর রয়েছে, আমি বাবা হতে চলেছি। অনুষ্ঠানের ব্যবস্থা করো, পুরো গ্রামের মানুষকে খবর দাও। হুট করে ধনী ব্যক্তি হলে যা হয় আর কি। রাজা বাদশাদের মতো হুকুম দিয়ে পরে এলাকার মানুষকে নিয়ে আসছেন তিনি। ডেকোরেশন আর লাইটিং এনে পুরো বাড়ি সাজান। ডিজে বক্সের তালে তালে এলাকার মুরব্বীরা সহ সবাই নাচানাচি শুরু করে দিলেন। গরু 3টা জবাই করে দিলেন খাওয়ানোর জন্য। এটিকে হাস্যকরও বলা যেতে পারে, আবার বলাও যায় না। মানুষের ব্যক্তি হিসেবে ভিন্ন ইচ্ছে। যার সামান্য নেই সে যেভাবে টাকা হলে পুরো দেশ ঘুরবে, আর যা আছে সে 2 মিনিট সময় বের করে প্রিয়জনকে সময় দেওয়ার সময়টাও বের করতে পারে না। রমেশ মিয়ার ক্ষেত্রেও সেটি হলো। ইচ্ছে ছিল ভরপুর, টাকাও এসেছে আচমকা। ধরে রাখে কে? ভোর 4টায় শেষ হয় অনুষ্ঠান। খাওয়া দাওয়া করে যে
যার বাড়ি চলে যায়। রমেশ মিয়া বউকে নিয়ে যায় রুমে। এরপরটা তো বলতে হবে না, আমি জানি আপনারা পাকা পেঁপে। আজান হবার সাথে সাথে রমেশ মিয়া গোসলটা সেরে নিলেন। এরপর চলে গেলেন মসজিদে। নামাজ আদায় করে ভোরে যখন বের হয়, দেখা হয় ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেব রমেশ মিয়াকে ওই অনুষ্ঠানের ব্যাপারে বুঝালেন, যেহেতু এটি হারাম তাই এভাবে অনুষ্ঠান করাতে তিনি নারাজ। ইমাম সাহেবের কথা শুনে রমেশ মিয়াও কিছুটা লজ্জিত হন। তিনি মাথা নিচু করে বললেন, উত্তেজিত হয়ে করে ফেলেছি, আর এমন ভুল করব না হুজুর। ইমাম সাহেব মুচকি এসে পরে বললেন, যাই হোক, শুভ কামনা রইল, আপনার ঘরে এইবার আলোকিত হতে যাচ্ছে। রমেশ মিয়া একদিকে খুশি হলেও অন্যদিকে লজ্জাও পাচ্ছিলেন কিছুটা। ভোরে বাসায় এসে তিনি শুয়ে যান বিছানায়। যেহেতু সারা রাত ঘুমায়নি, তাই চোখের পাতাগুলা আর সায় দিচ্ছিল না। একটু তো ঘুম যেতেই হবে। বিছানার গা হেলিয়ে দিয়ে যখন রমেশ মিয়া ঘুমের ঘরে চলে গেলেন, তখনই ওনার স্বপ্নে সেই কালো কুচকুচকে জিনটা এসে গম্ভীর স্বরে বলে, আমি এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম। আমার খাদ্য আসতেছে, তাকে নিয়ে যাব, তুই কিছুই করতে পারবি না। এক লাফ মেরে রমেশ মিয়া উঠে যান ঘুম থেকে। সূর্যের আলোর প্রখরভাবে রুমে পড়েছে, অর্থাৎ দুপুর হয়ে গেছে। রমেশ মিয়ার সারা গা দিয়ে ঘাম ঝরতে থাকে। স্বপ্নে যা দেখলেন সেটির কারণ কি হতে পারে? কোন খাদ্যের কথা বলছিল সে? কোনোভাবেই রমেশ মিয়া বাচ্চার কথা বলা হয়নি তো? রমেশ মিয়া ভয়ে কাঁপতে শুরু করে দিলেন। সব তো ঠিকই ছিল, যে অভিশাপের কথা প্রায় ভুলেই গিয়েছি, সেই অভিশাপ আবার নেমে এলো, একটা বড় কারণ নিয়ে এলো, অনেক বড় একটি সুখ কেড়ে নিতে এলো। রমেশ মিয়া তাড়াহুড়ো করে উঠে বের হয়ে যান বাসা থেকে। রওনা করেন ইমাম সাহেবের কাছে। প্রায় 7 মিনিট অতিক্রম করে রমেশ মিয়া সোজা ইমাম সাহেবের কাছে আসলেন এবং এই স্বপ্নের ব্যাপারে জানালেন। ইমাম সাহেব কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বললেন, আপনাদের যে 2টা তাবিজ দিয়েছিলাম, সেই 2টা তাবিজ সাবধানে রাখুন, ভুলেও হাত থেকে খুলবেন না, নয়তো বড়সড় কিছু হয়ে যাবে। রমেশ মিয়া যতটুকু বুঝলেন, এখন হাতে আর কোনো উপায় নেই, এই তাবিজ ছাড়া কোনো গতি নেই পালাবার। যত কিছুই হোক, তাবিজকে সামনে রাখতে হবে। রমেশ মিয়া চলে আসেন বাড়িতে। স্ত্রীকে সবটা স্পষ্ট না বললেও তাবিজের ব্যাপারে একটু নাড়া দিয়েছেন। এই তাবিজ যে কোনো কিছুর বিনিময়ে যেন হাতেই থাকে। রমেশ মিয়ার স্ত্রী ভেবেছে হয়তো বাচ্চা নিয়ে রমেশ মিয়ার ভয়, তাই এমন বলছে। কিন্তু স্বপ্নে যে আসলে বাচ্চাকে নিয়ে যাবার ইঙ্গিত দিয়েছে, তার রোকেয়া বেগম অজানা। 5 মাস পর যখন রোকেয়া বেগম 5 মাসের গর্ভবতী, তখন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। ফোলা পেট নিয়ে রোকেয়া বেগম ঘুমাচ্ছিল। রমেশ মিয়া পাশেই ঘুমাচ্ছেন। রাত আনুমানিক 2টার দিকে রমেশ মিয়ার ঘুম ভেঙে যায়। কিছু একটা শব্দ ওনার কানে এসে স্থগিত হচ্ছিল। চোখ মেলার পর জানালা দিয়ে আসা চাঁদের আলোতে তিনি দেখেন রোকেয়া বেগমের পেটে কিছু নড়ছে। রমেশ মিয়া হাঁ করে তাকিয়ে আছে। পেটের মধ্যে যদি বাচ্চাও নড়ে, এইভাবে তো স্পষ্ট দেখা যাবার কথা না। রমেশ মিয়া আরও একটু খেয়াল করে দেখলেন ছোট বাচ্চাদের একটা হাত পেটের ভেতর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। চামড়াধারী স্পষ্ট হাতটি দেখতে পান রমেশ মিয়া। এদিকে হাতটা ধীরে ধীরে ক্রমাগত প্রেসার দিয়ে যাচ্ছে। বিরতি। এই গল্পের মূল লেখকের পেজের নাম রিয়াজ রাজ অফিসিয়াল। অন্যরা সব কপিবাজ। রমেশ মিয়ার রোকেয়া বেগমের পেটে হাত রেখে পেটের ভিতরে হাতটাকে ঠেলতে চাইলেন। আচমকা পেটের ভেতর থেকে হাতটা চামড়া ছিঁড়ে বেরিয়ে আসে। রমেশ মিয়া কিছু বোঝে ওঠার আগেই বাচ্চা হাতটি রমেশ মিয়ার হাত ধরে নেয় শক্ত করে। রমেশ মিয়া ভয়ে জোরে এক চিৎকার দিয়ে খাট থেকে পড়ে যান। ওনার চিৎকারে রোকেয়া বেগম নিজেও উঠে যান। রমেশ মিয়া ফ্লোরে বসে চিৎকার মেরেই যাচ্ছিলেন। রোকেয়া বেগম রুমের লাইট অন করে রমেশ মিয়াকে শান্ত করে যাচ্ছেন। রমেশ মিয়া সেদিনও তার স্ত্রীর কিছু বলেনি, কারণ পরবর্তী রোকেয়া বেগমের পেট স্বাভাবিকই ছিল। না ছিল কোনো ছেঁড়া চামড়া, আর নেই কোনো হাতের ইশারা, পুরোপুরো স্বাভাবিক। রোকেয়া বেগম ভয়ে যদি মানসিকভাবে ভেঙে পড়ে, সেই ভয়ে কিছু জ্বালানেন না তিনি। শুধু একটা বাজে স্বপ্ন বলে আবার শুয়ে পড়েছিলেন। কিন্তু সেদিন থেকে রমেশ মিয়ার সাথে অনেক কিছুই ঘটে যায়। মাঝরাতের রুমে কোনো বাচ্চার কান্নার শব্দ স্পষ্ট শোনেন তিনি। কখনো কখনো 1 বছরের বাচ্চাকে রুমের কোনায় দেখা যায়, তবে স্বাভাবিক বাচ্চা নয়। গভীর রাতে কালো কুচকুচে একটি বাচ্চা আসে। রুমের কোনায় কোনায় সে দৌড়াদৌড়ি করে। রমেশ মিয়া সব দেখলেও আবার চোখ বন্ধ করে নেয়।
অর্থাৎ না দেখার ভান, কারণ হাতে তাবিজ আছে। আর ইমাম সাহেবের কথা অনুযায়ী এই তাবিজ থাকা অবস্থায় জিনটা কিছুই করবে না। রেগুলার এই ভয়ের মধ্যেও যদি সব সীমাবদ্ধ থাকে তো হয়তো ঠিক ছিল। রমেশ মিয়া যখন ভাত খেয়ে বসেন তখন স্পষ্ট দেখতে পান ভাতের মধ্যে কিছু বিচ্ছু পোকা হাঁটা চলা করছে। ভাতে এমন বিচ্ছু দেখে উনি চিৎকার মারলে সবাই দৌড়ে আসেন এবং জানতে চান কি হয়েছে। রমেশ মিয়া সবার চেহারা দেখে একটুও বুঝে যান যে ভাতে উনি যা দেখেছেন এটা কেউ দেখছে না। রমেশ মিয়া খাবার রেখে তৎক্ষণাৎ উঠে যায়। রাতে যখন বাথরুমে যায় ফ্রেশ হবার জন্য, তখন রমেশ মিয়া দেখেন বাথরুমের ফ্লোরে অনেকগুলা সাপ দৌড়াদৌড়ি করছে। ভয়ে রমেশ মিয়া সেখানে দরজা বন্ধ করে দেয়। দিন দিন সেই জিনের অত্যাচার বেড়েই যাচ্ছিল। এভাবে কেটে যায় 9 মাস 18 দিন। 9 মাস 18 দিনের দিন চলে আসে সেই দিনটা, যে দিনটার জন্য সবাই আগ্রহ ভরে অপেক্ষা করছিলেন। রমেশ মিয়ার স্ত্রীকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। আজ ওনার বাচ্চা ডেলিভারি করার দিন, কিন্তু রমেশ মিয়া আছেন বেশ চিন্তায়। এই বাচ্চা কি কোনো অস্বাভাবিক বাচ্চার মতো হবে, নাকি সেই জিনের কোনো প্রভাবে বাচ্চা নষ্ট হয়ে যাবে? জিনটা কি বাচ্চাকে নিয়ে যাবে ভাবতে গায়ের লোম দাঁড়ায় রমেশ মিয়ার। কেটে যায় 9 মাস 28 দিন। 9 মাস 28 দিনের দিন চলে আসে সে দিনটা, যে দিনটার জন্য সবাই আগ্রহ ভরে অপেক্ষা করেছে। রমেশ মিয়ার স্ত্রীকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। আজ ওনার বাচ্চা ডেলিভারি করার দিন, কিন্তু রমেশ মিয়া আছে বেশ চিন্তায়। এই বাচ্চা কি কোনো অস্বাভাবিক বাচ্চার মতো হবে, নাকি সেই জিনের কোনো প্রভাবে বাচ্চা নষ্ট হয়ে যাবে? জিনটা কি বাচ্চাকে নিয়ে যাবে ভাবতে গায়ের লোম দাঁড়ায় রমেশ মিয়া। তবে প্রচলিত কথায় যেটি শোনা যায়, প্রার্থনার ফল সুমিষ্টি হওয়ার স্বাদ ভিন্ন। কোনো ঝামেলা ছাড়াই রোকেয়া বেগম জন্ম দেয় একটা ছেলে। গোল চেহারা, মায়াবী চোখ আর ছোট দেহটাকে দেখে যে কারো মায়া জন্মাতে বাধ্য। রমেশ মিয়া যখন শুনলেন ওনার বাচ্চা সুস্থ স্বাভাবিক আছে, খুশিতে তিনি সেখানেই শুকরিয়া করতে লাগলেন। রোকেয়া বেগমও স্বাভাবিক রয়েছে। রমেশ মিয়া 2 চোখ বন্ধ করে বাচ্চা কান্না লাগিয়ে দেয়। এটি দেখে কিছু লোক রমেশ মিয়াকে শান্ত করে যাচ্ছিলেন। 2-3 দিন হসপিটালে থাকার পর রমেশ তার বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে চলে আসেন বাড়িতে। ইমাম সাহেবের সর্বধারণাপূর্ণ হয়ে রমেশ মিয়া সবটা স্পষ্ট করলেন, কিন্তু এইবার ইমাম সাহেবকে কিছুটা নারাজ দেখা যাচ্ছে। কেমন একটা মন ভরার স্বভাবে দাঁড়িয়ে আছেন তিনি। রমেশ মিয়া জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব, আপনাকে তো স্বাভাবিক লাগছে না, কিছু হয়েছে? রমেশ মিয়ার কথা শুনে ইমাম সাহেব একটু গলা ঝাঁকিয়ে বলে, যেদিন আপনার বাচ্চার জন্ম হয়েছে সেদিন ওই কালো কুচকুচে জিনটা আমার স্বপ্নে এসেছে আর আমাকে স্পষ্ট করে বলেছে সে নাকি সময় ব্যতীত হামলা করবে না। যদিও আমি তার সাথে লড়াই করতে প্রস্তুত ছিলাম, কিন্তু কিছু সময় পার করার পর বুঝেছি এই জিন অনেক শক্তিশালী। আমাকে নারাজ দেখছেন এই জন্যই যে আমার বাম হাত এখন অচল। সেদিন রাত থেকে আমি বাম হাত নাড়াতে পারছি না। নামাজ পড়ার সময় ডান হাত টেনে এনে বাম হাতের স্থানে রাখি। আপনাকে সাহায্য করার ছোট্ট শাস্তি পার এটাই ছিল। আবার কোনো সাহায্য করলে সে আমায় পুরো পরিবারকে শেষ করার হুমকি দিয়েছে। তাই আমি বলবো আপনি অন্য কোনো কবিরাজকে দেখান, ততদিনে আমার দেওয়া তাবিজগুলা যত্নে রাখেন। ইমাম সাহেবের মুখে পুরো কথা শুনে রমেশ মিয়া হাবা হয়ে যান, যেন ঘাট থেকে বিপদ নামেনি, আরও দ্বিগুণ চেপে বসেছে। কিছুক্ষণ ভাবনা করার পর রমেশ মিয়া আবার বললেন, সিদ্দিক কবিরাজকে ডাকি তাহলে, হয়তো উনি কিছু করতে পারবেন। রমেশ মিয়ার মুখে সিদ্দিক কবিরাজের কথা শুনে ইমাম সাহেব আবার চমকে উঠলেন। রমেশ মিয়া ইমাম সাহেবের চেহারায় তাকিয়ে বোঝেন ঘাবলা এখানে প্রচুর রয়েছে। ক্ষণিক বাদে ইমাম সাহেব আবার বললেন, এই জন্যই বেশি ভয় পাচ্ছি আর আমার স্বাস্থ্যটাকে হালকা করে নিচ্ছি। যেদিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে হসপিটালে গেলেন সেদিনই সিদ্দিক কবিরাজকে মেরে ফেলা হয়েছে। তাও সাধারণ মৃত্যু দেয়নি। সিদ্দিক কবিরাজকে পা ছিল উপরে, বাকি কোমর সহ অর্ধেক শরীর মাটির ভেতরে। আপনি হসপিটালে ছিলেন তাই আপনাকে জানানো হয়নি। এমন না যে এই জিনকে জব্দ করা যাবে না, যাবে, কিন্তু তেমন কবিরাজ লাগবে যারা এই জিনকে আটকাতে সক্ষম। আমরা এসব নিয়ে বেশি আমল জানি না। তাছাড়া এই জিনের বয়স প্রায় 382 এর বেশি, অনেক শক্তিশালী। এবং আপনি চমকে যাবেন এইটা শুনে যে ওটা কোনো পুরুষ জিন না, একটা মহিলা জিন, বৃদ্ধ মহিলা।
রমিস মিয়ার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম। ভাবছে কি আর হচ্ছে কি, ঘটেছে কি আর ঘটবে কি, বলতে গেলে ভালো একটা ঘোরেই ডুবে যান তিনি। এদিকে ইমাম সাহেবও লজ্জিত হয়ে চলে যান। রমিস মিয়া একলা দাঁড়িয়ে ভাবছেন, সেই জিনের কথাটা ওনার মনে পড়েছে, যে কোনো মূল্যে সে তার খাদ্যকে নেবে এবং কেউ আটকাতে পারবে না। কেটে যায় আরও 1 মাস। কি গো, আর কোনো কবিরাজ নেই? আমার বাচ্চাকে আমার বুকে খালি করে চলে যাবে? কিছু তো করুন। রোকেয়া বেগমের কথায় কতটা যন্ত্রণা লুকিয়েছিল তা হয়তো অন্যদের বোঝানোর ক্ষমতা নেই। এত আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করে একটা বাচ্চা হলো, সেটিও কেউ কেড়ে নিতে চায়? একজন মায়ের এই যন্ত্রণা আরেকটা মা বোঝে। রমিস মিয়া মাথা নিচু করে ধীর স্বরে বলল, চাইলাম তো অনেক, 1 মাসে 1000-এর উপর কবিরা সারলাম, কিন্তু কাজে কাজ হচ্ছে কই? রাতে সে আমার স্বপ্নে আসে আর দেখায় আমার বাচ্চাকে নিয়ে যাবে। আমি আর কি করব বলো? রমিস মিয়ার কথা শুনে রোকেয়া বেগম আবার বললেন, এখন উপায় কি? রমিস মিয়া কোনো উত্তর দেয় না। রোকেয়ার কোল থেকে তার বাচ্চাকে নিয়ে কপালে একটু চুমু দেয় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাদের পাপের শাস্তি এই মাসুম বাচ্চাটা কেন পাবে? শুধু সেটাই ভাবছি। অর্থাৎ আতঙ্ক আর অভিশাপ্তজনক সময় পার করেছেন রমিস মিয়া। সপ্তাহ বাদে একদিন রোকেয়া বেগম চিৎকারে পুরো বাড়ির মানুষ সজাগ হয়ে যায়। দিন দুপুরে কি হলো ভেবে সবাই চলে আসেন রোকেয়া বেগমের রুমে। এসে দেখেন রোকেয়া বেগম বিছানায় বসে চিল্লাচ্ছে। ওনার ভাষ্যমতো বাচ্চাকে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে গিয়েছিলেন, আর এখন উঠে দেখে বাচ্চা নেই। বাড়ির সবাই চারপাশে খুঁজতে শুরু করে বাচ্চা। এদিকে রমিস মিয়াকে খবর দেওয়া হয়। উনিও বাজার থেকে ছুটে আসেন বাড়িতে, কিন্তু বেশি দেরি হয়নি। বাড়ির কাজের লোক রমিস মিয়া বাচ্চাকে বাড়ির পেছনে পায়, অর্থাৎ মাটিতে ঘুমাচ্ছিল বাচ্চা। এই ধপা যাবার পর আর রোকেয়া বেগম একা থাকতেন না। রমিস মিয়া বাহিরে গেলেন, বাড়িতে থাকা কাজের মহিলারা রোকেয়া বেগমের সাথে থাকতেন। আরও 14 দিন পর আচমকা রমিস মিয়া সন্ধ্যার বাসায় চলে আসে। রোকেয়া বেগম সোফায় বসে খাবার খাচ্ছে, আর বাচ্চা ওনার কোলেই। বাচ্চাকে কোলে নিয়ে রোকেয়া বেগমের খেতে কষ্ট হচ্ছে দেখে রমিস মিয়া বাচ্চাকে কোলে নেন। এরপর আদর করতে করতে রুমের দিকে চলে যান। তার ঠিক 2 মিনিট পর রমিস মিয়া মেন দরজা দিয়ে এসে বলে, রোকেয়া, বাচ্চা কোথায়? রমিস মিয়াকে মেন গেটে দেখে সবাই ঘায়েল লোম দাঁড়িয়ে যায়। মাত্রই তো তিনি বেডরুমে গেলেন বাচ্চাকে নিয়ে, তাহলে বাহির থেকে তিনি কিভাবে এলেন? ভেতরে যিনি বাচ্চা নিয়ে গেলেন ওটা আসলেই রমিস মিয়া। খাবারের থালা ছুঁড়ে মেরে রোকেয়া বেগম সহ সবাই রুমে দৌড়ে যায়, কিন্তু এইবার দেখে দেরি হয়ে গেছে। বাচ্চাকে সেই জিন কামড়ে খেয়ে ফ্লোরে ফেলে রেখে চলে গেছে। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? অপেক্ষা করুন, ঘটনা মাত্র শুরু, চলবে।